Dear students of class 9 and 10, you all are welcome to my class. Today I will discuss about the different topic of chapter 7. The name of this chapter is chemical reaction. At first we try to know about the learning outcomes. First learning outcomes is differentiate between physical change and chemical change. Then second is identify chemical reaction by analyzing the changes of a substance. And third one, classify the chemical reactions, that means redox, non-redox, reversible, irreversible reaction, endothermic, exothermic, and different types of reactions. So the first topic is changes of matter. The substance existing in nature undergo change due to heat, pressure, and contact with other substance. There are two types of changes named physical change or chemical change. So at first দেখো আমরা একটু জানার চেষ্টা করি ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ মানে বাইরের স্ট্রাকচারের যে চেঞ্জটা, যেমন তোমরা যে কোনো ফর্মুলার ব্র্যাকেটে ছোট করে দেখো সলিড, এরকম দেখছো কিনা? সলিড দ্যাট মিন্স তো জানোই যে সলিড ফর্মে থাকে। দেন এটা হিট দিলে যদি সলিড ওয়াটার দ্যাট মিন্স আইস, এটাকে হিট দিলে আমরা জানি এইখান থেকে লিকুইড হবে। দেন এইখান থেকে আবার হিট দিলে এটা গ্যাসেস ফর্মে হবে। সো ওয়াটার ভ্যাপার, দেন এটা হচ্ছে অরিজিনাল ওয়াটার লিকুইড ফর্মে যেটা আমরা জানি, এটা হচ্ছে সলিড ফর্ম দ্যাট মিন্স আইস। সো এটাই হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। একটু রিডিং পড়ো, এটা নিয়ে মানে বোঝানোর মতো তেমন কিছু নাই, তোমরা ছোট ক্লাসগুলোতে এটা সম্পর্কে জানছো। দেন কেমিক্যাল চেঞ্জ হচ্ছে ডিউ টু কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন দ্যাট মিনস তোমরা জানো যে বিভিন্ন টেম্পারেচার, প্রেশার এইগুলোর কারণে প্রেজেন্সে তোমার কেমিক্যাল চেঞ্জ হয়। দ্যাট মিনস এক ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়। এবং কেমিক্যাল চেঞ্জে রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট দ্যাট মিনস যারা রিয়াক্ট করে, দেখো রিয়াক্ট্যান্টের যে প্রপার্টিসগুলো, সেই প্রপার্টিস আর প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে এই অ্যারো সাইন আর ইকুয়াল সাইনের লেফট সাইডে রিয়াক্ট্যান্ট, রাইট সাইডে প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। সো কেমিক্যাল চেঞ্জ দ্যাট মিনস এই রিয়াক্ট্যান্টের যে প্রপার্টিসগুলো অ্যান্ড প্রোডাক্টের যে প্রপার্টিসগুলো টোটালি ডিফারেন্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন মিথেন, এটা হচ্ছে একটা ফুয়েল হিসেবে ইউজ হয়। অক্সিজেন হচ্ছে, অক্সিজেনে যদি বার্ন হয় সেটা। সো কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার প্রডিউস করে, এদের যে প্রপার্টিসগুলো সেটা মিথেন অ্যান্ড অক্সিজেন যেটা, তাদের প্রপার্টিস থেকে টোটালি ডিফারেন্ট। সো এই হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। আপাতত এতটুকুই মনে রাখি। আর এইখানে বন্ডগুলো চেঞ্জ হয়, দেখো একটা বন্ড ব্রেকডাউন হয় এইখানে, প্লাস আরেকটা নতুন বন্ড ফর্ম হয়। সো এখানে বন্ডের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা দেখাবো সামনে, ম্যাথস আছে এইগুলোতে, নেক্সট ক্লাসগুলোতে পাবা যে কোন কোন বন্ডগুলো ব্রেকডাউন হয়, কোন কোন বন্ডগুলো ফর্ম হয়। দেন বন্ড এনার্জিগুলো দিয়ে টোটাল একটা রিয়েকশনে হওয়ার পরে কতটুকু হিট প্রডিউস হচ্ছে বা কতটুকু হিট অ্যাবজর্ব হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। সো ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ এটা ছোট ক্লাসের বিষয়, এটা নিয়ে আর বিস্তারিত কথা বলছি না। মেন হচ্ছে যে দেন ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়াকশন, দ্য বেসড অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ রিয়াকশন। হ্যাঁ, তাহলে বেসড অন ডিরেকশন এটা টু টাইপস। একটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন, ইরেভার্সিবল ইরেভার্সিবল রিয়াকশন দ্যাট মিনস যেগুলো আমরা যে রাইট ফেস্ট অ্যারো মার্ক দিয়ে আমরা এই যে এই ধরনের অ্যারো মার্কস দিয়ে আমরা যেগুলোকে এক্সপ্রেস করি। ইরিভার্সিবল দ্যাট মিনস ওয়ান সাইডেড রিয়াকশন। এক কথায় আমরা যদি বলি, বাংলায় বলি একমুখী, দ্যাট মিনস ওয়ান সাইডেড, মানে লেফট থেকে রাইটে যায়। আমরা জানি যে লেফট সাইডে শুধু রিয়াক্ট্যান্ট থাকে, রাইট সাইডে প্রোডাক্ট থাকে। তাহলে রিয়াক্ট্যান্ট থেকে যদি শুধু প্রোডাক্ট হয় সেটাকে আমরা ইরিভার্সিবল। যেমন এটাকে যদি হিট দিয়ে, এটা সলিড ফর্মে ক্যালসিয়াম কার্বনেট, হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড হবে, এটাও সলিড। দেন কার্বন ডাইঅক্সাইড হবে, এটা গ্যাসেস ফর্ম। দেন এটা কি হবে, ডিকম্পোজ হবে, ডিকম্পোজ হয়ে তোমার ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এইভাবে যদি ইরিভার্সিবল রিয়াকশন দ্যাট মিনস ওয়ান সাইডেড রিয়াকশন, শুধু লেফট থেকে রাইটে যায়, দ্যাট মিনস রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট। দ্যাট মিনস আবার রাইট থেকে লেফটে আসে না, মানে
অপোজিট রিয়াকশনটা হয় না, সেটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। দেন 2 নম্বর রিভার্সিবল, মানে বুঝতেই পারতেছো এটার যেহেতু এটা ওয়ান সাইডেড রিয়াকশন, দেন এটা হচ্ছে বোথ সাইডেড, তুমি লেফট টু রাইট অর রাইট টু লেফট। সো এটা বোথ সাইডেড, বোথ সাইডেড রিয়াকশন এটা। যেমন এক্সাম্পল হলো H2, এটা গ্যাসেস, তার সাথে I2 2HI, এটা হচ্ছে রিভার্সেবল রিয়াকশন। সো দেখো এইখানে তোমার এটা হচ্ছে ডাবল হেডেড অ্যারোমার্স, ডাবল হেডেড মানে বোথ সাইডে দেখো হাফ হাফ করে ডাবল, দুই দিকেই তোমার এই যে হেডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ডাবল হেডেড অ্যারোমার্স। এটা রিভার্সেবল রিয়াকশনের সাইন। এই অ্যারোমার্সগুলো যেখানেই দেখবা বা যে রিয়াকশনেই দেখবা সেটা বুঝবা যে রিভার্সেবল রিয়াকশন। রিভার্সেবল রিয়াকশনের তোমার যে ক্যারেক্টার সেটা হচ্ছে ফার্স্টে আমরা জানি যে লেফট টু রাইট, দ্যাট মিনস রিয়াক্ট্যান্ট। এইগুলো আমরা কোনো একটা পটে ধরো হাইড্রোজেন আর আয়োডিন মিক্স করলাম কোনো ক্লোজড পট বা ক্লোজড ভেসেলে, এটা একটা কন্ডিশন যে রিভার্সেবল রিয়াকশনের জন্য পটটা বা ভেসেলটা বা রিয়াকশন পট যাই বলো সেটা ক্লোজড হইতে হবে। তাহলে এই ক্লোজড পটে আমরা যদি রিয়াকশনটা ঘটাই বা রিয়াকশন যদি হয়, তখন হাইড্রোজেন and iodine react with each other and produce hydrogen iodide। এটা হচ্ছে ফার্স্টে তোমার ফার্স্টে লেফট থেকে রাইটেই যাবে। কিন্তু এই রিভার্সেবল রিয়াকশন একটা ক্যারেক্টার হচ্ছে যখন হাইড্রোজেন আয়োডাইড কিছুক্ষণ পর বিক্রিয়া স্টার্ট হওয়ার আফটার সাম টাইমস কিছুক্ষণ পর তোমার এটা থেকে কি হবে, হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হবে, তখন আবার রিভার্স রিয়াকশন হবে। দ্যাট মিনস এই এইচআই হাইড্রোজেন আয়োডাইডটা কি করবে, আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তো লেফট থেকে রাইটে আমরা মনে রাখবো লেফট টু রাইট, লেফট থেকে রাইট, দ্যাট মিনস রিয়াকট্যান্ট থেকে যদি প্রোডাক্ট হয় এটাকে আমরা বলি ফরওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড। আর কিছুটা প্রোডাক্ট প্রডিউস হওয়ার পরে আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়, এটা হচ্ছে রাইট থেকে যদি লেফটে আসে, লেফটে আসে এটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড রিয়াকশন, এটাকে আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশন বলবো। সো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন সিমালটেনিয়াসলি অর্থাৎ পাশাপাশি চলতে থাকে সেটাকে আমরা রিভার্সেবল রিয়াকশন বলি। এরকম আরও এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। এটা আসে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এই দুইটাই গ্যাসেস ফর্মে, নাইট্রোজেন রিয়াক্ট উইথ হাইড্রোজেন অ্যান্ড প্রডিউস অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া গ্যাস, এটাও একটা রিভার্সেবল রিয়াকশন। এরকম আরও অনেক রিভার্সেবল রিয়াকশন আছে যেটা ডাবল হেডেড অ্যারোমার্স, ডাবল হেডেড হাফ অ্যারো, ডাবল হেডেড আবার হাফ মানে অর্ধেক, হাফ সাইডে অ্যারো থাকে, এটা বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে এই রিভার্সেবল এবং ইরিভার্সেবল রিয়াকশনটা বুঝলা যে ইরিভার্সেবল মানে কখনোই রাইট থেকে মানে প্রোডাক্টটা কখনোই আবার ব্যাক করবে না, রিয়াক্ট্যান্ট হবে না। বাট রিভার্সেবল রিয়াকশনে রিয়াক্ট্যান্ট থেকে আবার প্রোডাক্ট হবে। রিভার্সেবল রিয়াকশনে কি হবে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হবে, আবার প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট হবে, দুইটা পাশাপাশি ঘটবে। আর ইরিভার্সেবল রিয়াকশন যেটা সেটা হচ্ছে লেফট থেকে শুধু রাইটে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমার হিট প্রোডাকশন মানে কোনো রিয়াকশনে হিট প্রডিউস হয় কিনা সেটার উপর ডিপেন্ড করে আবার এটাকে টু টাইপস অফ রিয়াকশন, সেটা হচ্ছে এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক। এক্সোথার্মিক মানে হচ্ছে হিট প্রডিউস হয়, যেমন তোমরা দেখছো কিনা তোমাদের আশেপাশে কখনোই যদি কোনো বাসায় তোমাদের বিল্ডিং হোক বা আশেপাশে কোনো বিল্ডিংয়ে যদি দেখো যে দেয়ালে আমরা যে কোনো পেইন্ট করার আগে কিন্তু সাদা, যেটাকে আমরা বলি চুন দেয়া, চুনকাম করা, সাদা কিন্তু একটা লেয়ার দেয়া হয় একদম প্লাস্টার করার পরে, তারপরে সেটার উপরে তোমার তুমি যে কালারটা পছন্দ করো সেই কালারের পেইন্ট করা হয়। তো এই চুনকাম করার সময় তোমার যে সলিড যে ক্যালসিয়াম কার্বনেট সেটাকে যখন কোনো বালতি বা এরকম কোনো পটে তোমার ভিজানো হয় পানি দিয়ে, তখন একদম টকবক করে ফুটে মানে বয়লিং হয় আর কি, তার মানে হিট প্রডিউস হয়, এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে যে সমস্ত রিয়াকশন ঘটলে সেইখানে দেখবে পাত্রটা গরম হয়ে যায় বা হিট প্রডিউস হয় সেটা এক্সোথার্মিক। অলরেডি তোমরা হয়তো এইগুলো জানো বা শিখে ফেলছো, বই পড়ে ফেলছো। আর এন্ডোথার্মিক হচ্ছে তোমার হিট অ্যাবজর্ব যদি হয়, কোনো রিয়াকশন হওয়ার পরে যদি পটটা ঠান্ডা হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল, তোমরা সবাই হয়তো এক্সাম্পলটা করছো, একটু গেস করো কি হতে পারে।
যে এন্ডোথার্মিকের একটা উদাহরণ এক্সাম্পল নিজে আগে গেস করবা, তারপরে যখন আমি এন্ডোথার্মিকটা দেখাবো তখন আমি এটা বলবো, ততক্ষণ পর্যন্ত একটু চিন্তা করো। প্রত্যেকেই আমার ধারণা যে তোমরা যারা ক্লাসটা দেখতেছো তারা প্রত্যেকেই এই এন্ডোথার্মিক রিয়াকশনটা করছো। হ্যাঁ, এখন আশ্চর্য হচ্ছে যে স্যার কই করলাম, তো আমি একটু পরে বলছি, তোমরা আগে গেস করো, তারপরে যদি মিলে যায় আমাকে কমেন্ট করবা যে স্যার হ্যাঁ আমি এটাই গেস করছিলাম, নিচে ভিডিওর নিচে কমেন্ট করবা। দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে NH3, এটা আমরা জানি। এটা যদি এরকম ডেল এইচ হচ্ছে ডিফারেন্স অফ হিট 92 কিলো জুল। হ্যাঁ, 92 কিলো জুল। এই রিয়াকশনের যে হিট প্রডিউস হয়, তাহলে ডেল এইচ হচ্ছে ডিফারেন্স অফ হিট বা ডিফারেন্স অফ এনথালপি। দ্যাট মিনস হচ্ছে যে এইখানে আমরা নেক্সট আর একটু ডিটেলস পড়বো, আপাতত শুধু মনে রাখো এইখানে যে এগুলোর যদি স্ট্রাকচারাল ফর্মুলা দেই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে নাইট্রোজেন, আর হাইড্রোজেন হচ্ছে 3H বন্ড H। হ্যাঁ, আর এইখানে NH3 হচ্ছে 2। স্ট্রাকচারাল ফর্মুলা বোধহয় তোমরা অলরেডি আগের চ্যাপ্টারগুলোতে দেখেছো। এটা হচ্ছে NH3, এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। দেন ডেল এইচটা ডিপেন্ড করে তোমার, দেখো যে কোনো এইখান থেকে এই বন্ডগুলো ভেঙে যাবে, ব্রেক ডাউন হবে বন্ডগুলো, লেফট সাইডে কি হবে, BRE, ব্রেক ডাউন হবে, বন্ডগুলো ভেঙে যাবে আর নতুন বন্ড ফর্মেশন হবে। এখানে এখানে বন্ড ফর্ম হবে রাইট সাইডে। তাহলে যে কোনো কিছু ব্রেকডাউন মানে ভাঙার জন্য আমরা জানি এনার্জি লাগে। তুমি যে কোনো কিছু ভাঙতে যাও, যে কোনো তুমি লাঠি টাঠি বা যাই হোক, যে কোনো কিছু বেত হোক বা যাই হোক ভাঙতে যাও, যে কোনো কিছু ব্রেকডাউন করতে গেলে এনার্জি এখানে দরকার। আর নতুন বন্ড যদি ফর্ম হয়, বন্ড ফর্মেশনের সময় এনার্জিটা রিলিজ হয়। তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে তোমার ডেল এইচ এর ভ্যালু। এটাকে বলা যায় যে বিজনেসের মতো প্রফিট অর লস। তুমি 400 টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কিনে 400-এ তুমি সেটাকে বাই করে তুমি যদি 500-এ সেল করো, তাহলে দুইটার ডিফারেন্স কি? 100। সো তোমার প্রফিট হলো 100। এইখানেও একই রকম, তোমার এইখানে 400 যদি তোমার টোটাল এটাকে এনার্জি এইখানে লাগে, রিকোয়ার্ড হয়, প্রয়োজন হয় বা দরকার হয় বা এনার্জিটা এখানে লাগে, আর এখানে যে নতুন প্রোডাক্ট হলো বা নিউ বন্ড ফরমেশন হলো সেখানে 500 প্রডিউস হলো, তাহলে আগে যে 400 কিলোজুল ইউনিটে যদি আমরা এটাকে হিসাব করি, সো আগে 400 কিলোজুল যেটা লাগছে সেটা শোধ দেওয়ার পরে তোমার আরও 100 এক্সট্রা থাকবে। তো সেটা হচ্ছে যে ডেল এইচের ভ্যালু। ডেল এইচের ভ্যালু হচ্ছে তোমার রিয়াক্ট্যান্টের যে বন্ড এনার্জি সেটা থেকে যদি সাবট্রাক্ট করি রাইট সাইডে, মানে 400 মাইনাস 500। আচ্ছা, এইখানে একটা বিষয় একটু বলি যে এইখানে এই মাইনাস সাইনগুলো, কেমিস্ট্রির যে মাইনাস সাইন, এটা কিন্তু ম্যাথসের মতো না। তুমি ম্যাথসের মতো হিসাব করলে এইখানে একটু ভুল করবা। সেটা হচ্ছে ম্যাথস হচ্ছে -200 আর -100, এই দুইটার মাঝে কোনটা বড় আমরা জানি। আমি বলেই দিচ্ছি যেহেতু তোমাদের সাথে ডিরেক্ট ক্লাস না, ধরার সুযোগ নেই। সো এইটা হচ্ছে ম্যাথসে বড়, যে তোমার আমরা জানি যে মাইনাসে যত কম হয় তত বড়। কিন্তু এই যে ডেল এইচ এর ভ্যালু, এখানে নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করে প্রোডাকশন, মানে এখানে হিট প্রডিউস হচ্ছে, এটা ইন্ডিকেট করে। সুতরাং যদি এটা কেমিস্ট্রিতে হয়, এই -200 যদি ডেল এইচ এর ভ্যালু হয়, তখন ডেল এইচ এর ভ্যালু হিসাবে -200 বড়, ডেল এইচ ম্যাথস হিসাবে -100 বড়, বাট ডেল এইচ এর ভ্যালু হিসাবে -200 বড়। বিকজ মাইনাসের মিনিংটা নেগেটিভ, নেগেটিভ মিনিং না, এটার মিনিংটা হচ্ছে 200 কিলোজুল হিট প্রডিউস হচ্ছে, আর এখানে 100 কিলোজুল হিট প্রডিউস হচ্ছে। তাহলে মাইনাস যদি প্রোডাকশন বোঝায়, তাইলে 200 বেশি, 200 প্রডিউস হচ্ছে, তার মানে হিটের অ্যামাউন্টটা বেশি হবে। সো এটাকে তুমি ম্যাথসের মতো চিন্তা করলে কিন্তু ভুল করবা। ম্যাথসের মতো কোনোভাবেই চিন্তা করা যাবে না। ডেল এইচ, দ্যাট মিনস এই যে এনথালপি বাই বন্ড এনার্জি, দুইটার ডিফারেন্স হচ্ছে ডেল এইচ। এখান থেকে আমরা এই বন্ডগুলো ব্রেকডাউন হওয়ার জন্য কতটুকু এনার্জি দরকার হয় আর এই বন্ড ফরমেশনের জন্য কতটুকু এনার্জি রিলিজ হয়, এই দুইটার ডিফারেন্স থেকে আমরা ডেল এইচটা বের করতে পারবো। এখন দেখো যে এই এক্সোথার্মিক রিয়াকশনগুলো কি কিভাবে আমরা চিনতে পারি, মানে এটা সাইনগুলো কি কি এক্সোথার্মিক রিয়াকশনে। ওয়ান হচ্ছে, ধরো এ হচ্ছে রিয়াক্ট্যান্ট, বি হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এখানে ট্রিপল স্টার দিলাম, মানে এইভাবে তোমার স্টেম আসবে এবং তোমাকে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক বলে দিবে না, এই সাইন দেখে তোমাকে বুঝতে হবে। আবার বলতেছি, স্টেমে কিন্তু বলে দিবে না, সাইন থেকে বুঝতে হবে। তাহলে দেখো, এ থেকে বি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যদি হয়, আর কমা দিয়ে যদি ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ হয়, -v, দ্যাট মিনস নেগেটিভ হয়, তাহলে এক্সোথার্মিক।
দেন 2 নম্বর হচ্ছে এ থেকে বি যদি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হয় বাট ডিরেক্ট যদি এই ডেল এইচ এর ভ্যালু দেয়া থাকে, এখানে যে ভ্যালুটা সেটা যদি ডিরেক্ট দেয়া থাকে প্লাস দিয়ে হিট দেয়া থাকে, যেমন এইখানে যদি আমরা ডেল এইচ এর ভ্যালু ধরো ওই যে -92 এইটা দেই, আর এখানে যদি আমরা ডিরেক্ট প্লাস দিয়ে 92 দেই, হ্যাঁ প্লাস দিয়ে 92 দেই, মানে ডেল এইচ থাকবে না, কোনো কমা থাকবে না, তাইলেও সেটা কি বুঝাবে এক্সোথার্মিক। আর ম্যাথমেটিক্যালভাবে এই প্লাসটা যদি এই পাশে আসে -92, তার মানে মাইনাস হিট, এটাও এক্সোথার্মিক। এই তিনভাবে এক্সোথার্মিক বোঝা যায়, ঠিক আছে? তাহলে এই তিনভাবে এক্সোথার্মিকের কোনো একটা দিয়ে আমি কিন্তু কোশ্চেন করব। এখন তখন তুমি যদি বলো যে স্যার আমি বুঝি নাই বা বইয়ে নাই ডিরেক্টলি ওইভাবে, বইয়ে দুইভাবে আছে, সো এইভাবে যদি তুমি না বুঝতে পারো সেটা তোমার প্রবলেম, কারণ তুমি ক্লাসটা ঠিক মতো করো নাই, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে এক্সোথার্মিক। সিমিলারলি এন্ডোথার্মিক মানে হিট অ্যাবজর্ব হয়। তাহলে এন্ডোথার্মিকে হিট অ্যাবজর্ব হয়, আমি আগে সাইনগুলো দেই, তারপরে রিয়েল এক্সাম্পলগুলো তো বইয়ে আছে। ধরো এরকম যদি সি থেকে ডি কোনো প্রোডাক্ট হয়, তখন ডেল এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয় প্লাস ভি, ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হলে সেটা তোমার এন্ডোথার্মিক, ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হলে সেটা এন্ডোথার্মিক। দেন 2 নম্বর হচ্ছে যে সি থেকে যদি ডি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, দেন যদি মাইনাস হিট থাকে, মাইনাস হিট মানে এখানে প্লাস এখানে মাইনাস, আর এইভাবে যদি থাকে সি প্লাস হিট ডি, এই তিনটাই হচ্ছে এন্ডোথার্মিকের সাইন। দেখো এইটার টোটালি অপোজিট, এখানে ডেল এইচ এর ভ্যালুটাও অপোজিট, এখানে রাইট সাইডে প্লাস রাইট সাইডে মাইনাস, এখানে লেফট সাইডে মাইনাস এখানে লেফট সাইডে প্লাস। হিট বলতে এখানে ওই ভ্যালুটা থাকবে, হিট বলতে এখানে ভ্যালুগুলো থাকবে। তাহলে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক এটার সাইনগুলো আমি তোমাদের দেখাইলাম যে স্টেমে কিভাবে থাকলে এটা বুঝবো যে এটা এক্সোথার্মিক এবং এটা এন্ডোথার্মিক। এটা না বুঝতে পারলে কিন্তু তুমি কোনোভাবেই যে লাস্টে আছে লা সাতেলীয় প্রিন্সিপাল, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা কেন কি আমরা আস্তে আস্তে এক্সপ্লেইন করব সামনের ক্লাসগুলোতে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, লা সাতেলীয় প্রিন্সিপাল। এটা থেকে মাস্ট কিছু না কিছু কোশ্চেন তোমাদের প্রত্যেকটা এক্সামেই থাকে, হ্যাঁ? যদি ধরো পরপর 3টা এক্সাম যদি এই চ্যাপ্টারের উপর হয়, তাহলে যে কোনো 2টা এক্সামে দেখবা যে তুমি এটা পাবা, সেটা হচ্ছে লা সাতেলীয় প্রিন্সিপাল দিয়ে কোনো রিয়াকশনের যে রিয়াকশনের ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড রিয়াকশনের যে রেট বলতে কত স্পিডে রিয়াকশনটা হচ্ছে, এটাকে এক্সপ্লেইন করতে হবে। সো আমরা সামনে শিখবো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো এটা এক্সপ্লেইন করতে গেলে তোমাকে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে রিয়াকশনটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক। সো এক্সোথার্মিক এন্ডোথার্মিক তুমি যদি না জানো, তাহলে তোমার পক্ষে পসিবলই না এটা কারেক্টলি সেটাকে এক্সপ্লেইন করা। দেখো N2O2 এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, এখানে যদি প্লাস 180 কিলোজুল টু NO এরকম যদি কোনো রিয়াকশন থাকে, এটা কিন্তু এন্ডোথার্মিক। এটা দেখো সি বলতে যে এখানে এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট। এখন রিয়াক্ট্যান্ট তো মোর দেন 1 বা মোর দেন 2 থাকতে পারে, একাধিক রিয়াক্ট্যান্ট থাকতে পারে, মোর দেন 1 মানে 1 নাম্বার অফ, মানে একটাও হতে পারে, 2 রিয়াক্ট্যান্টও হতে পারে, 3 রিয়াক্ট্যান্টও হতে পারে, এটা রিয়াকশনের উপর ডিপেন্ড করে। যাই হোক 1 অর মোর দেন 1 হতে পারে। তো এখানে দেখো তাহলে সিটা আমি এটা জাস্ট প্রতীকী আর কি, প্রতীকী মানে জাস্ট বোঝানোর জন্য আর কি, CDAB এটা জাস্ট নট অরিজিনাল ফর্মুলা। সো এই যে হচ্ছে অরিজিনাল একটা রিয়াকশন, এই রিয়াকশনে যদি এরকম রিয়াক্ট্যান্ট তার সাথে প্লাস দিয়ে হিট দেন প্রোডাক্ট এরকম যদি থাকে, অথবা রাইট সাইডে থাকলে মাইনাস হিট, অথবা ডেল এইচ থাকলে পজিটিভ, ডেল এইচ এর ভ্যালু এটা হইতে প্লাস 180। সো তখন হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আমরা সবগুলোর ক্ষেত্রেই বুঝবো যে এটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক। তো আশা করি এক্সোথার্মিক এন্ডোথার্মিক বুঝতে পারছো। ডেফিনেশন খুবই সোজা, যেটাতে হিট প্রডিউস হয়, যেটাতে হিট অ্যাবজর্ব হয়, হ্যাঁ এটা খুবই সোজা। সো এটা থেকে তোমার মেন হচ্ছে যে এইগুলো চেনা, এক্সোথার্মিক এন্ডোথার্মিকটা চিনতে পারা যায় কোনটা এক্সোথার্মিক এবং কোনটা এন্ডোথার্মিক। এটা যদি চিনতে না পারো তাহলে তোমার পক্ষে কোনোভাবেই পসিবল হবে না তুমি এটা থেকে কোনো কোশ্চেন অ্যান্সার করা। আচ্ছা, দেন ইলেকট্রন ট্রান্সফার তো আমরা জানি যে যে কোনো বন্ড ফরমেশনের সময়, আয়নিক বন্ড ফরমেশনের সময় ইলেকট্রন ট্রান্সফার হয়, কোভ্যালেন্ট হলে সেটা শেয়ারিং হয়। তাহলে ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন ক্যান বি ডিভাইডেড ইন 2 টাইপস। একটা হচ্ছে রিডক্স আর নন রিডক্স। সো রিডক্সটা এখানে আবার ট্রিপল স্টার দিচ্ছি যে এটা খুবই ইম্পর্ট্যান্ট। রিডক্স থেকে তোমার অবশ্যই লা সাতেলীয়
প্রিন্সিপাল নিয়ে কথা বললাম ওইটা যেমন ইম্পর্টেন্ট, নন রিডক্সটা 1 স্টার দিলাম। তাহলে রিডক্স রিয়াকশন এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রিডক্স রিয়াকশন বুঝতে গেলে তোমাকে আগে মানে এটার যে রিডক্সটা কোত্থেকে আসছে সেটা বুঝতে হবে। রিডক্সটা আসছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। আচ্ছা, অক্সিডেশন থেকে অক্স নেওয়া হয়েছে এবং রিডাকশন থেকে রেড। তাহলে রেড অক্স, যদিও অক্সিডেশন আগে রিডাকশন পরে লিখছি, বাট এইখানে যখন এটা মিলানোর জন্য অক্স রেডটা কেমন হয়ে যেত বুঝতেই পারছো, উল্টা হয়ে যেত, কিন্তু রিডক্সটা শুনতে ভালো শোনায়, এই জন্য রিডাকশনের রেডটা আগে এবং অক্সিডেশনের অক্সটা পরে। দেখো আমরা দুইটা ডেফিনেশন আমরা দেখব, এখানে রিডক্সটা এক্সপ্লেইন করতে হবে এটার জন্য। তো ফার্স্টে একটা ডেফিনেশন দেখি যে ইলেকট্রন রিলিজ করা হচ্ছে অক্সিডেশন। সো বইয়ে ডেফিনেশন আছে, আমি জাস্ট কি পয়েন্টগুলো বলছি যে ইলেকট্রন রিলিজ করা। তো আমরা জানি সবচেয়ে কমন একটা এক্সাম্পল দেয় সোডিয়াম। সোডিয়ামের লাস্ট অরবিটে 1 ইলেকট্রন, সো 1 ইলেকট্রন কি করে, রিলিজ করে কি হয়, Na+ হয়। আর ক্লোরিন সেই 1 ইলেকট্রনটা গেইন করে Cl- হয়। হ্যাঁ, Cl- হওয়ার পরে এই যে পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ, এই দুইটা চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার অ্যান্ড প্রডিউস সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ড অর আয়নিক কম্পাউন্ড। সো এটা আমরা যে বন্ড ফরমেশনে আমরা দেখছি, তো বন্ড ফরমেশনের সময় ওয়ান্স একটা সাইড থেকে ইলেকট্রন রিলিজ হয়, ইলেকট্রন রিলিজিং হচ্ছে অক্সিডেশন, এটা মনে রাখবা। ইলেকট্রন ছেড়ে দেয়া বা রিলিজ করা, হ্যাঁ। আর ইলেকট্রন গেইনিং হচ্ছে রিডাকশন। সো অক্সিডেশন হচ্ছে, আবার বলে ইলেকট্রন শুধুই লিখতে পারো অথবা উপরে একটু মাইনাস দিলেও হবে, মানে অনেকে এইভাবে দিয়ে লিখে E- বা শুধুই দিলেও ইলেকট্রন বুঝবে, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তাহলে অক্সিডেশন হচ্ছে তোমার ইলেকট্রন রিলিজিং, আর তোমার ইলেকট্রন গেইনিং হচ্ছে তোমার রিডাকশন। তাহলে অক্সিডেশনে কি হচ্ছে, যে কোনো নিউট্রাল অ্যাটম থেকে কি হচ্ছে, ক্যাটায়ন, আর এইখানে যে কোনো নিউট্রাল অ্যাটম থেকে অ্যানায়ন হচ্ছে, ঠিক আছে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট যে এখানে তোমার অক্সিডেশন হচ্ছে কোথায়, রিডাকশন হচ্ছে কোথায়, এটা বের করতে হবে। তাইলে ফার্স্ট ডেফিনেশন আমরা জানলাম ইলেকট্রন রিলিজিং আর ইলেকট্রন গেইনিং, বাট সেকেন্ড ডেফিনেশনটা বইয়ের ডিরেক্টলি দেয়া নাই, কিন্তু আমাদেরকে জানতে হবে। এটা না জানলে আমরা অক্সিডেশন আর রিডাকশন যে রিয়াকশন বা রিডক্স রিয়াকশনটা এক্সপ্লেইন করতে পারবো না, বা পারলেও মুখস্থ করতে হবে, বুঝে পারবো না। তাহলে সেকেন্ডটা হচ্ছে যে বেসড অন অক্সিডেশন নাম্বার, বেসড অন অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বারের উপর বেস করে তোমার অক্সিডেশন নাম্বারের উপর বেস করে হচ্ছে সেকেন্ড যে ডেফিনেশনটা, when oxidation number increasing, অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ করলে, অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি অক্সিডেশন। যে কোনো রিয়াকশানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যদি অক্সিডেশন নাম্বার বেড়ে যায়, হয় অক্সিডেশন নাম্বার ডিক্রিজিং, যদি কমে যায়, অক্সিডেশন নাম্বার যদি কমে যায় সেটাকে আমরা রিডাকশন বলবো। সো অক্সিডেশন নাম্বার বেসড যে ডেফিনেশন সেটাও আমাকে মনে রাখতে হবে। অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় সেটাকে আমরা বলবো অক্সিডেশন নাম্বারটা যদি কমে যায় সেটাকে বলবো রিডাকশন। আচ্ছা, এটার এক্সাম্পল নিয়ে টেনশন নাই, আমি এটার এক্সাম্পল তোমাদের দিব একটু পরে। তার আগে অক্সিডেশন নাম্বার সম্পর্কে এবং অক্সিডেশন নাম্বার যে কোনো একটা এলিমেন্ট হোক, যে কোনো একটা কম্পাউন্ডের একটা এলিমেন্ট হোক, এটা আমাকে অক্সিডেশন নাম্বারটা একদম কারেক্টলি যদি বের করতে না পারি, তাহলে আমি কখনোই আসলে মানে এই চ্যাপ্টার রিডক্স রিয়াকশনটা এক্সপ্লেইন করতে পারবো না, যদি না একদম কদবাধা তুমি মুখস্থ করো, ঠিক আছে। আচ্ছা, অক্সিডেশন নাম্বারের থেকে আমি একটু পড়ি, তোমরা বইয়ের দেখো পেজ 148। অ্যাটমস ইন মলিকুলস আর রেডিকাল সামটাইমস টেন্ড টু ডোনেট ইলেকট্রন অ্যান্ড সামটাইমস টেন্ড টু অ্যাকসেপ্ট ইলেকট্রন। এটা আমরা জানি যে টেন্ডেন্সি টু ডোনেট অ্যান্ড ইলেকট্রন অফ অ্যান অ্যাটম, হ্যাঁ, ইলেকট্রন অফ অ্যান অ্যাটম ইজ denoted by a number added with plus mark, and the tendency to accept electron of an atom is denoted by a number with a minus mark. That means ইলেকট্রন যদি ডোনেট করে, এর আগেই আমরা দেখছি যে সোডিয়াম ইলেকট্রন ডোনেট করলে যে প্লাস সাইন, আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে মাইনাস সাইন, তাহলে এটার অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, এটা -1। তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে সে কয়টা ইলেকট্রন গেইন করে, কয়টা ইলেকট্রন রিলিজ করে, ঠিক আছে। এইটার উপর তোমার ডিপেন্ড করবে অক্সিডেশন নাম্বার। সো 1+ তো দিতে হয় না 1, এই জন্য শুধু প্লাস, 2 থেকে আমরা দেই 2+, 3+, এইভাবে দিই।
তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে একটা হচ্ছে পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, এটা আমরা জানলাম এখান থেকে। তো যখন ইলেকট্রন রিলিজ করার পরে যে অক্সিডেশন নাম্বার হয় সেটা প্লাস হয়, তো যে কয়টা ইলেকট্রন রিলিজ করবে তত প্লাস, আর যে কয়টা ইলেকট্রন গেইন করবে তত মাইনাস, এইভাবে অক্সিডেশন নাম্বার বের করা হয়। তবে যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, টোটাল এই কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার 0, মনে রাখবা। যে কোনো কম্পাউন্ড যেমন কপার সালফেট, এদের অক্সিডেশন নাম্বার টোটাল 0, টোটাল সবসময় 0, ঠিক আছে। যেমন H2SO4, টোটাল অক্সিডেশন নাম্বার 0 যে কোনো কম্পাউন্ডের। কীভাবে 0 হবে? এই তোমার এলিমেন্টগুলোর কোনো একটা প্লাস হবে, কোনো একটা মাইনাস হবে, এই দুইটা অ্যাডজাস্ট করলে 0 হবে। যেমন সোডিয়াম একটু আগে দেখছি +1 এই যে উপরে, আর ক্লোরিন -1, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা জানি +1 -1 = 0। তাহলে কপারের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হবে? +2 হবে। আর সালফেট SO4 এটা রেডিক্যাল, এটা টোটালটা মিলে -2 হবে। তাহলে দেখো +2 -2 এটা হচ্ছে 0। এখন তুমি বলতে পারো স্যার কপারের এটা কিভাবে বুঝলাম? এটা ভ্যালেন্সি থেকে বোঝা যায়। সো ভ্যালেন্সি সম্পর্কে আগের চ্যাপ্টারে তোমরা জানছো যে ওই ভ্যালেন্সি মনে রাখলে অক্সিডেশন নাম্বার মনে রাখা একদমই, যে যার ভ্যালেন্সি যত তার অক্সিডেশন নাম্বার তত। বাট ভ্যালেন্সি আর অক্সিডেশন নাম্বারের মাঝে ডিফারেন্স হচ্ছে তোমার কি সাইনটা। ভ্যালেন্সিতে কোনো সাইন থাকে না, কিন্তু অক্সিডেশন নাম্বারে প্লাস আর মাইনাস থাকে। তাহলে যেগুলো গ্রুপ 1, 2 বা মেটালগুলো সাধারণত প্লাস হয়, নন মেটালগুলো বা রেডিক্যাল, মোস্ট অফ রেডিক্যাল তোমার মাইনাস হয়। চার্জ আর এটাকে বলতে পারো প্লাস চার্জ, কত চার্জ সেটাই অক্সিডেশন নাম্বার। আবার এটার ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে +1 বাট H2 তার মানে ইন্টু 2, তাহলে টোটাল হলো কত? +2। আর সালফেট হচ্ছে -2, তাহলে +2 -2 মিলে 0 হলো। সালফেট রেডিক্যালের ভ্যালেন্সি হচ্ছে 2। এর আগে আমরা ভ্যালেন্সি দেখছি, তো এইখান থেকে আমরা দেখবো যে কার ভ্যালেন্সি কত। এখানে তোমরা স্ক্রিনে একটা চার্ট দেখো, এখান থেকে একটু আমি ডিফাইন করে দেই যে অক্সিডেশন নাম্বারে কিছু এক্সেপশন আছে, আমরা কিভাবে জানবো। ফার্স্টে দেখো দ্য অক্সিডেশন নাম্বার অফ মেটাল ইজ পজিটিভ আর নন মেটাল হচ্ছে নেগেটিভ, এটা আমরা জানি। সোডিয়াম ক্লোরাইড এই মাত্রই দেখালাম। অক্সিডেশন নাম্বার অফ নিউট্রাল আর ফ্রি এলিমেন্ট ইজ 0, যেমন Fe, শুধু একটা এলিমেন্টও 0 বা যে কোনো কম্পাউন্ডও 0। তো কম্পাউন্ড আগে আমি দেখাইছি, যে কোনো এলিমেন্ট শুধু Fe 0, শুধু O2 0, শুধু N2 0, শুধু H2 0। আচ্ছা, টোটাল অক্সিডেশন নাম্বার নিউট্রাল হবে। টোটাল বলতে যে কম্পাউন্ডের টোটাল 0 হবে, যেমন H2O টোটাল ওয়াটারের 0 বাট হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, হাইড্রোজেন +1 বাট নাম্বার অফ হাইড্রোজেন 2, তাহলে +1 × 2 2, আর অক্সিজেন একাই -2, তাহলে টোটাল 0। সিমিলারলি টোটাল অক্সিডেশন নাম্বার অফ অ্যাটমস অফ এ চার্জড আয়ন ইজ ইকুয়াল টু দেয়ার চার্জ। আচ্ছা, সো এইখানে দেখো যে তোমার সালফেটের হচ্ছে যে তোমার রেডিক্যাল এইগুলো, সালফেটের হচ্ছে -2, আর অ্যামোনিয়াম NH4+, এটা +1 হবে, NH4 +1 একটা প্লাস হবে। আচ্ছা, এখন কি বলছে, যদি কোনো এরকম হয় যে কোনো আয়ন থাকে SO4 2-, তাহলে এটার আবার টোটাল 0 হবে না, এটা টোটালটা হবে এই -2, এইখানে যে সাইন সেটা হবে টোটালটা। তাহলে কিভাবে হবে দেখো, এখানে অক্সিজেন হচ্ছে -2, তাহলে অক্সিজেন হচ্ছে -2 আর অক্সিজেনের নাম্বার দিয়ে মাল্টিপল করতে হবে -8, আর সালফার এইখানে +6। এখন তুমি বলতে পারো স্যার সালফারের ওই যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি এর আগের চ্যাপ্টারগুলোতে পড়ছো, সালফারের 2, 4, 6 তিনটা ভ্যালেন্সি হয়, তো এখানে 6 ভ্যালেন্সি ইউজ হয়েছে। আচ্ছা, কিভাবে কোথায় কোনটা ইউজ হয়েছে সেটা আমরা আস্তে আস্তে জানবো। তাহলে +6 -8 ইকুয়াল টু কত? -2। তাহলে যে কোনো আয়ন যদি হয় তাহলে সেটা আবার 0 হবে না, সেটা হচ্ছে আয়ন ওই রেডিক্যাল হোক বা যে কোনো আয়ন হোক, তার উপরে যে চার্জ নাম্বারটা হবে টোটাল তার অক্সিডেশন নাম্বার। দেন কি বলছে, অক্সিডেশন নাম্বার অফ অ্যালকালি মেটাল +1, যেহেতু গ্রুপ 1 এর গুলো +1 অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ 2 এর গুলো +2। আবার হ্যালোজেন, সিমিলারলি হ্যালোজেন গ্রুপ 17 তারা একটা ইলেকট্রন গেইন করে অক্টেট ফিল আপ করে। এইখানেও একটা কথা বলতে পারি যে অক্টেট ফিল আপের জন্য যারা যত রিলিজ করে আর গেইন করে সেটা তার অক্সিডেশন নাম্বার, এটা বোঝার একটা ওয়ে। তাহলে সবগুলো হ্যালোজেনেরই তোমার -1। ইন মোস্ট কম্পাউন্ড অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইজ +1। মোস্ট কম্পাউন্ড অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইজ +1। যেমন ধরো যে হাইড্রোজেন গ্রুপ 1-এ তোমাদের এর আগে পড়াইছিলাম যে হাইড্রোজেনের পজিশন নিয়ে একটু ডিবেট হয়, যেমন NaCl সিমিলারলি HCl, তাহলে এখানে সোডিয়াম +1 এটা -1, হাইড্রোজেন +1 এটা -1। তাহলে গ্রুপ 1 এর মতো ওরা যেমন হাইড্রোজেন যেমন কম্পাউন্ড ফর্ম করে, সিমিলারলি তোমার এটা যেমন NaCl হয়, আবার N এর সাথে আবার H হয়, সোডিয়াম হাইড্রাইড।
তাহলে যখন সোডিয়াম আর হাইড্রোজেন একসাথে অ্যাড হচ্ছে তখন সোডিয়াম +1 মাস্ট, কারণ এটা হচ্ছে যে মেটাল, তখন হাইড্রোজেনের -1 হবে, কারণ =0 হতে হবে। দেখো যখন দুইজন পজিটিভ হওয়ার সুযোগ থাকে, কারণ এই দুইটাই যে পজিটিভ আমরা জানি যে নর্মালি সোডিয়াম এবং হাইড্রোজেন দুইটাই পজিটিভ হয়, বাট তখন দেখতে হবে কার জোর বেশি, সে পজিটিভ হবে, তার অপোজিট যেটা তাকে বাধ্য করবে ইলেকট্রন গেইন করার জন্য বা অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে? যেমন তোমাদের কাছে ধরো আমি ক্লাসে তোমাদের ক্লাস নিচ্ছি, সো সেইখানে কে বস, তোমরা আর আমি আছি, সো সেইখানে টিচার হিসেবে আমি তোমাদের বস, বা এখানে একটা চেয়ার থাকলে আমি বসবো, তোমরা সামনে দাঁড়াই থাকবা বা বেঞ্চে বসে থাকবা। বাট যখন ব্রাদার আসবেন বা প্রিন্সিপাল আসবেন তখন তোমার বসকে, তোমাদের কাছে দুইজনই বস, তোমাদের কাছে দুইজনই বস, আমিও বস বা প্রিন্সিপালও বস, বাট আমাদের দুইজনের মাঝে কম্পেয়ার করলে কার পাওয়ার বেশি? প্রিন্সিপাল যিনি থাকবেন তার পাওয়ার বেশি। তখন একটা চেয়ার থাকলে আমি তাকেই চেয়ারে বসতে দিব, তখন আমি বাধ্য হব তোমাদের সাথে হয়তো বেঞ্চে ওই পাশে গিয়ে বসবো অথবা পাশে দাঁড়াই থাকবো। আশা করি আমার কথা বুঝতে পারছো। সো দুইজন একই ক্যারেক্টার হলে তাদের মাঝে কম্পারেটিভলি যার পাওয়ার বেশি হবে সে তার অরিজিনাল বা রিয়েল ক্যারেক্টার যেটা, মানে ন্যাচারাল ক্যারেক্টার যেটা, সেটা সে ধরে রাখবে, আর যার অপোজিট মানে আরেকজনের যে একটু দুর্বল সে অপোজিট ক্যারেক্টার ইয়ে করবে। তো হাইড্রোজেন নর্মালি +1, বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন এটা -1 হয় হাইড্রোজেন, যে ইন মোস্ট কম্পাউন্ড অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন +1, বাট অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন, হ্যাঁ, ইন মেটাল হাইড্রাইড দ্যাট মিনস এই যে আমি যে এক্সাম্পলটা তোমাদের মাত্রই দেখাইলাম যে সোডিয়াম হাইড্রাইড, এইখানে হচ্ছে যে এইখানে যে NH3 এর এক্সাম্পল দিচ্ছে, এটা NH3 তে হাইড্রোজেন +1, বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এইখানে আবার -1, কারণ এটা একটু দেখাই দেই। দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইখানে লিথিয়াম হচ্ছে +1 যেহেতু গ্রুপ 1-এ, আর অ্যালুমিনিয়াম হচ্ছে +3 গ্রুপ 13-এ, এরা হচ্ছে 3টা ইলেকট্রন রিলিজ করে, তখন +4 হয়ে গেল টোটাল মিলে। তাহলে হাইড্রোজেন -1 × 4 তখন ইকুয়াল টু দেখো 0, ইন্টু তো করতেই হবে, যেটার অ্যাটম নাম্বার অফ অ্যাটম দিয়ে তোমার অক্সিডেশন নাম্বারকে ইন্টু করতে হবে, কারণ 4টা আছে, তাহলে একটা হচ্ছে -1, 4টা -4, তাহলে -4 + 4 = 0। এখন দেখো লাস্টের ইয়েটা হচ্ছে ইন মোস্ট কম্পাউন্ড, মানে এটা হচ্ছে এক্সেপশন, ইন মোস্ট কম্পাউন্ড অক্সাইড অফ অক্সিডেশন নাম্বার ইজ -2, দেখো K2O বা CaO, বাট অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন পার অক্সাইড ইজ -1, পার অক্সাইড হচ্ছে K2I2, পটাশিয়াম পার অক্সাইড, H2O2, হাইড্রোজেন পার অক্সাইড, সিমিলারলি N2O2 এখানে দেয়া নাই, সোডিয়াম পার অক্সাইড, এটা হচ্ছে -1। দেখো -1 না হলে, এখন দেখো এটা যদি K2O2 -1 না হলে এটা হবে না ব্যালেন্স, কারণ এটা হচ্ছে +1 ফিক্সড × 2, তাহলে +2 হলো। এখন এটা যদি -2 অরিজিনাল এর যেটা ধরি, তাহলে -2 × 2 কত হবে? -4, তাহলে -4 আর +2 মিলে 0 হবে না, তাহলে এটা হবে না, কেটে দিলাম। তাহলে অক্সিজেন যদি -1 × 2 হয়, তাহলে দেখো +2 - 2 = 0 হচ্ছে, +2 - 2 = 0 হচ্ছে। এখানে অক্সিজেন 1 ইলেকট্রন গেইন করবে, কারণ পটাশিয়াম এর পক্ষে, সোডিয়াম বা গ্রুপ 1 যারা, এদের পক্ষে একটার বেশি ইলেকট্রন রিলিজ করা পসিবল না। তুমি যদি বলো স্যার এক্সেপশনটা কেন অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে, কেন পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে না, যদি এই কোশ্চেনটা করো আমি খুশি হব, এটা একটা গুড কোশ্চেন যদি তোমার মনে এসে থাকে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে কার পক্ষে এক্সেপশন সম্ভব, কার পক্ষে এক্সেপশন সম্ভব পসিবল না। তাহলে গ্রুপ 1-এর যারা আছে এদের লাস্ট অরবিটে 1 ইলেকট্রন রিলিজ করলে সেটা অক্টেট ফিল আপ হয়ে যায়, এটা তুমি আগে থেকেই তোমাদের আমি দেখাইছি। সো অক্টেট ফিল আপ হয়ে গেলে সেইখান থেকে আরেকটা ইলেকট্রন রিলিজ করে, সেটা স্টেবল কন্ডিশনে, মানে খুব বেশি স্টেবল কন্ডিশনে চলে যায়, সো সেইখান থেকে আরেকটা ইলেকট্রন রিলিজ করা কখনোই পসিবল না। বাট অক্সিজেনের লাস্ট অরবিটে 6 ইলেকট্রন, বাট অক্সিজেন একটা ইলেকট্রনও গেইন করতে পারে, অক্টেট হয়তো ফিল আপ হবে না, কিন্তু একটা অক্সিজেনও গেইন করতে পারবে, আবার দুইটাও গেইন করতে পারবে, দুইটা পসিবিলিটি আছে। আচ্ছা, দেন অক্সিডেশন নাম্বার ইন সুপার অক্সাইড আরও ব্যতিক্রম, দেখো Na2O বা KO2, এখানে আবার -1/2। দ্যাট মিনস তোমরা জানো যে ভ্যালেন্সি অ্যান্ড অক্সিডেশন নাম্বারের যে ডিফারেন্স আছে, যে ভ্যালেন্সি কখনোই ফ্র্যাকশন হয় না, কিন্তু অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশন হতে পারে, কারণ অক্সিডেশন নাম্বার হচ্ছে টোটাল, যে কোনো একটা কম্পাউন্ডের টোটাল যে চার্জ সেটা নিউট্রাল হয়, যে কোনো এলিমেন্টও চার্জ নিউট্রাল হয়, আবার কম্পাউন্ডও টোটাল চার্জ নিউট্রাল হয়, তখন ওইটাকে ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে আমাকে ফ্র্যাকশন দিতে হয়। এখন দেখো যে এক্সামে কিভাবে আসবে, এক্সামে হচ্ছে অক্সিডেশন নাম্বার, এটা
তোমার 1-2 মার্কসের জন্য আসতে পারে বা এমসিকিউতেও থাকতে পারে। তোমাকে একটা দিবে, কম্পাউন্ড দিবে, বলবে যে এটার যেমন K2Cr2O7 যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে, অথবা বলবে সেন্ট্রাল এলিমেন্ট। হ্যাঁ, সেন্ট্রাল এলিমেন্ট মানে হচ্ছে যে তোমার মাঝখানে যেটা থাকে সাধারণত, যদি 3 এলিমেন্টের কম্পাউন্ড হয় অথবা কালার করা থাকবে, যে এটার তুমি বের করো অক্সিডেশন নাম্বার। তখন তুমি অক্সিডেশন নাম্বার বের করার জন্য দেখবে বইয়ে আছে এটাকে এক্স ধরে নেয়। হ্যাঁ, তাহলে আমরা যদি ধরি ক্রোমিয়ামটাকে এক্স, লেট দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইজ এক্স, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপল করব। দেন প্রত্যেকটা এলিমেন্টের গুলো অ্যাড হবে, এটা তোমরা জানো। পটাশিয়াম হচ্ছে +1, এটা ফিক্সড, ইন্টু 2। অক্সিজেন হচ্ছে যে -2 ইন্টু 7, তাহলে টোটালটা 0 হবে। তখন সেইখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত আসবে? +6। তাহলে এইভাবে এক্স ধরে হচ্ছে যে আমরা তোমার অক্সিডেশন নাম্বারটা বের করব। সো ক্লাসগুলো হয়তো করছো আগে, এই জন্য আমি দিলাম না। 150 পেজে দেখো অনেকগুলো HW দেয়া আছে বলতে যে ডু ইট ইয়োর সেলফ। তোমাকে এই কালার যে এলিমেন্টগুলো তার অক্সিডেশন নাম্বারটা বের করতে হবে। ঠিক আছে, সো এই অক্সিডেশন নাম্বার বের করা পর্যন্ত আজকের ক্লাস। নেক্সট ক্লাস খুবই ইম্পর্টেন্ট, সেটা এখান থেকে মাস্ট কোশ্চেন আসে। আমি হয়তো 2-1টা এক্সাম্পল তোমাদের দেখাবো কিভাবে ওই 2-1টা এক্সাম্পল খুব মনোযোগ দিয়ে করতে হবে, এবং ওইটা যদি করতে পারো তাহলে তোমার পক্ষে পসিবল এটা অ্যান্সার করা। এবং অক্সিডেশন রিডাকশন এটা যে সিমালটেনিয়াসলি হয় বা পাশাপাশি হয়, সিমালটেনিয়াস প্রসেস, এটা তোমাকে প্রুফ করতে হবে বা এক্সপ্লেইন করতে হবে 3 or 4 মার্কসের জন্য। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তুমি অক্সিডেশন নাম্বারটা বের করা তোমার দেখতে হবে আর কি, বা এটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আর নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার হও। নিজে যেহেতু ক্লাসগুলো আগে করা আছে, সো একটু বই রিডিং পড়ো এবং প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করো।